দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 9টার খবরে আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। 981 দিন পর হলুদ জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। সবশেষ খেলেছিলেন 2023 সালের 18 অক্টোবর। ব্রাজিলের হয়ে চতুর্থ ফুটবলার হিসেবে খেললেন 4 বিশ্বকাপ। ম্যাচ শেষে চোখের জলে ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টিকর্তাকে। অপেক্ষাটা দীর্ঘ দিনের হিসেবে 981 দিন ব্রাজিল জার্সিতে ফিরলেন নেইমার জুনিয়র, যেই মুহূর্তের জন্য প্রতীক্ষায় ছিলেন কোটি ফুটবল সমর্থক। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি ফিরবেন আগেই জানা ছিল, তবে কখন ফিরবেন সেটা ছিল অজানা। ম্যাচের 76 মিনিটে মাথিউস কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামলেন নেইমার, আর তাতেই ফ্লোরিডার আকাশে প্রতিধ্বনিত হলো তার নাম। নির্ধারিত সময়ের 15 মিনিট সহ প্রায় 21 মিনিট মাঠে ছিলেন ব্রাজিলের সর্বোচ্চ এই গোল স্কোরার। শট মাত্র একটি, নিয়েছেন কর্নার কিকও। তবুও ক্যামেরার লেন্স বারবার তাকে খুঁজে নিয়েছে। নেইমারের ফেরার ম্যাচে জিতেছে ব্রাজিল, তবে 3 গোলের সবকটি তিনি ডাগ আউটে বসে উদযাপন করেছেন। 1.5 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারের প্রায় 1500 দিন কেটেছে ইনজুরিতে, আর তাই তো মাঠে ফিরে ম্যাচ শেষে চোখের জলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়েছেন নেইমার। মাসের পর মাস কঠোর পরিশ্রম, বিরতিহীন অনুশীলন, ত্যাগ, আবেগ, ফুটবলের প্রতি ভালোবাসা আর বিশ্বকাপ স্বপ্ন, যা আবারও তাকে মাঠে ফিরিয়েছে। এবার সুযোগ প্রজন্মের আক্ষেপ, হেক্সার দায় মেটানো, যার শুরুটা হলো স্কটল্যান্ড ম্যাচ দিয়ে। শাফাত মিদুল, চ্যানেল 24। মায়ামির হার্ড রক স্টেডিয়াম থেকে বাংলাদেশের আনাচে কানাচেও ছড়িয়ে গেছে ব্রাজিলের জয়োল্লাস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উন্মাদনা ছড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। সেলেসাউদের 3 গোল আর নেইমারের প্রত্যাবর্তন দারুণভাবে উদযাপন করেছেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও রূপ নিয়েছিল এক টুকরো মিনি ব্রাজিলে। বড় পর্দায় প্রিয় দলের প্রতিটি গোল ও আক্রমণকে করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে ফুটবল প্রেমী শিক্ষার্থীরা। ভিনিসিয়াস জুনিয়র ও মাথিউস কুনিয়ার গোলের চেয়েও যেন উত্তেজনা আরও বাড়িয়ে নেইমারের মাঠে ফেরা। ব্রাজিলিয়ান তারকা মাঠে নামতেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। নেইমার মনে করেন দীর্ঘ 981 দিন পর মাঠে নামবে, এইটাই আমাদের বড় পাওয়া। নেইমার ভক্তদের জন্য এর চেয়ে আমাদের কিছু লাগবে না। ওয়ার্ল্ড কাপের আনন্দ আমরা এখন ভোগ করতে পারবো। স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাউদের 3 গোলের জয়ে ভুভুজেলা আর ব্রাজিল সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস অডিটোরিয়াম। আসলে একটা রব উঠে গেছিল। বিনির জাতীয় দলে পারফরমেন্স নেই, বিনি ড্যামেজ, বিনি জাতীয় দলের জন্য কিছু করতে পারে নাই। সেই বিনি 2026-এ এসে দেখিয়ে দিয়েছে বিনি আসলে কি। ব্রাজিল তো ফুটবলের সৌন্দর্য আসল। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন, 5টা ট্রফি, দেখলেই শান্তি। যে কারো হিংসার কারণ হইতে পারে ব্রাজিল। বাঁধভাঙা উচ্ছ্বাস আর ফুটবল উন্মাদনা শেষে শিক্ষার্থীদের প্রত্যাশা, এই ম্যাচে নেইমার গোল দিতে না পারলেও চমক দেখাবেন পরবর্তী ম্যাচে, আর ব্রাজিল ছুটবে হেক্সা মিশনের পথে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। সি গ্রুপ থেকে নকআউটে ব্রাজিলের সঙ্গে মরক্কো পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়েছে 4-2 গোলে। সেলেসাউদের সমান 7 পয়েন্ট হলেও গোল ব্যবধানে গ্রুপ রানার্স আপ অ্যাটলাস লায়ন্স। বি গ্রুপ থেকে নকআউট পর্বে পৌঁছে গেছে সুইজারল্যান্ড এবং কানাডা। স্বাগতিক কানাডাকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইসরা, তবে কাতারকে হারিয়ে তৃতীয় সেরা হয়ে নকআউট স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বসনিয়াও। বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ নজর 3টি গ্রুপে, ডি, ই এবং এফ। জার্মানি ও যুক্তরাষ্ট্র চাপমুক্ত হলেও অন্যদের জন্য টিকে থাকার লড়াই। রাত 2টায় ই গ্রুপের 2 ম্যাচ। ইকুয়েডরের বিপক্ষে নামবে জার্মানি আর আইভরি কোস্ট লড়বে কুরাসাওয়ের বিপক্ষে। ভোর 5টায় বাদ পড়া তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। একই সময় জাপান সুইডেন গুরুত্বপূর্ণ ম্যাচ। সকাল 8টায় দিনের শেষটা ডি গ্রুপের খেলা দিয়ে যুক্তরাষ্ট্র তুরস্ক নিয়ম রক্ষার ম্যাচ। তবে ফুটবল প্রেমীদের চোখ থাকবে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার ম্যাচে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের স্থানীয় সময় সকাল 8:45 বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই দুই দলের মধ্যে প্রথমবারের মতো স্বাক্ষরিত কোনো সমঝোতা স্মারক এটি। দর্শক, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে চীন সফরে রয়েছেন। আমরা তার সফরের বিস্তারিত জানবার চেষ্টা করব। বেইজিং থেকে আমাদের সহকর্মী আশেকিন প্রিন্স যুক্ত হচ্ছেন। প্রিন্স, জানাবেন প্রধানমন্ত্রীর আজকে কি কি কর্মসূচি রয়েছে সেখানে? আতিক, কিছুক্ষণ আগে ইনভেস্ট বাংলাদেশ নামে যে অনুষ্ঠানটি সেটি শেষ হয়েছে, যেখানে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিডার আয়োজনে মূলত এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়, যেখানে চীনের ব্যবসায়ীরা অংশ নিয়েছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা করা হবে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করার জন্য। এবং একই সাথে তিনি চীনের ব্যবসায়ীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করেন সেই আহ্বানটি তিনি এই ইনভেস্ট বাংলাদেশ অনুষ্ঠান থেকে করেছেন। একটি বিষয় যে এখানে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার হবে $1 ট্রিলিয়ন এবং 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 9ম সর্ববৃহৎ অর্থনীতির দেশ, যা জার্মানি এবং যুক্তরাজ্যের অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে। এই যে বিপুল একটি মার্কেট রয়েছে বাংলাদেশ, সেই মার্কেটে যাতে চীনের বিনিয়োগ আরও হয় সেই আহ্বানটি তিনি করেছেন। একই সাথে আমরা জানতে পেরেছি যে আজকে চীনের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হবার কথা রয়েছে এবং আগামীকাল চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে স্থানীয় সময় সকালে চীনের বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এবং যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই হিসেবে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়বে। আতিক। জি প্রিন্স, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চীনের বেইজিং থেকে আমাদের সহকর্মী আশেকিন প্রিন্স যুক্ত হয়েছিলেন। ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ আশপাশের এলাকায় ভবন ধসের ঘটনা ঘটেছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভূমিকম্পের পরপরই রেড অ্যালার্ট জারি করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তাদের সংখ্যা 10,000 থেকে 1 লাখ মানুষ হতাহত হতে পারে এই দুর্যোগে। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা। স্থানীয় সময়ে বুধবার বিকেলে 39 সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমে 7.2 মাত্রার এবং তারপরই 7.5 মাত্রার মূল কম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে মোরন এলাকার কাছে ক্যারিবীয় উপকূলে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার। ভেনেজুয়েলার ইতিহাসে এটি অন্যতম শক্তিশালী কম্পন। রাজধানী কারাকাসেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অভিজাত এলাকা আলতামিয়ায় বহু ভবন ধসে পড়েছে। একই চিত্র সান বার্নাদিনো ও বারুতা এলাকায়। ব্যাপক ক্ষতি হয়েছে মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও। ধসে পড়া এসব ভবনের নিচে আটকে পড়েছেন অনেকে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে একাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছেন, তবে এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটি বলছে এই কম্পনে ব্যাপক ও বিস্তৃত ক্ষয়ক্ষতি দেখছে দেশটি। ইউএসজিএস এর সংখ্যা অন্তত 10,000 থেকে 1 লাখ হতাহতের সাক্ষী হতে পারে ভেনেজুয়েলা।
আফটার শকের সতর্কতা দিয়ে নাগরিকদের ঘরের বাইরে অবস্থান করার ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত ভবন পরীক্ষার সময় সতর্কতা হিসেবে কিছু ভবনে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে সরকার। ধসে পড়ার ঝুঁকিতে থাকা স্থাপনার নিরাপত্তায় দেশজুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। পয়ঃবর্জ্য ধারণের ব্যবস্থা নেই রাজধানীর ৮০% বেশি বাড়িতে। ফলে ড্রেন, খাল, লেকে সরাসরি মিশছে মানববর্জ্য ও দূষিত পানি। এতে যেমন বাড়ছে পরিবেশ দূষণ, তেমনি তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। সংকট থেকে উত্তরণে আইনের কঠোর প্রয়োগ এবং সুয়ারেজ নেটওয়ার্ক সম্প্রসারণের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। ফাহাদ আল কাদরির ছবিতে আশরাফুল আলম আকাশ জানাচ্ছেন বিস্তারিত। বাসাবাড়ির ময়লা থেকে পয়ঃবর্জ্য, মশা, মাছি আর দুর্গন্ধযুক্ত দূষিত পানি সব একসাথেই মিলবে রাজধানীর অভিজাত গুলশান বনানী বাড়িধারার এই লেকে। রাজুকের ইমারত বিধিমালা অনুযায়ী প্রতিটি ভবনে সেপটিক ট্যাঙ্ক থাকা বাধ্যতামূলক। তবে এ এলাকার যত বিলাসবহুল আকাশচুম্বী দালান, তার ৮০% বেশিতেই নেই পয়ঃবর্জ্য ধারণের ব্যবস্থা। ফলে বাসাবাড়ির যত আবর্জনা তা সরাসরি মিশছে ড্রেন, খাল বা লেকে। গুলশান বনি লেক এবং গুলশান বাড্ডা লেক, এই দুটো লেক কিন্তু কোর্ট ঘোষণা করেছে এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া। তা সত্ত্বেও আমরা সমানে আমাদের পয়ঃবর্জ্য সহ যত ময়লা সবগুলো ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে এই লেক দুটো। আমাদের এখানে নেভি কলোনি আছে, আমাদের এখানে বাড়িধারা আছে, বাড়িধারা ডিওএইচএস আছে, তাদের কারোর কোনো ধরনের সুয়ারেজ সিস্টেম নেই। ওয়াসার তথ্যমতে ঢাকায় ৮০% পয়ঃবর্জ্য শোধনের কোনো ব্যবস্থা নেই। দাসের কান্দিতে যে একটিমাত্র শোধনাগার রয়েছে তা এই নগরে দৈনিক উৎপন্ন হওয়া ১৮০ কোটি লিটার পয়ঃবর্জ্য শোধনের জন্য একেবারেই অপ্রতুল। সেফটি ট্যাঙ্ক এবং সকয়েল থাকার কথা 80% বাড়িতে নেই। মোবাইল কোর্ট ছাড়াও আমাদের টিম যাচ্ছে, যাই আমরা নোটিশ করতেছি, তাদের কাছে অঙ্গীকারনামা নিচ্ছি যে যাদের এত নাই তারা দ্রুত একটা সেফটি ট্যাঙ্ক এবং সকয়েল করবে, না হলে কিন্তু আমরা এই লেকগুলোকে ঢাকা শহরে রক্ষা করতে পারবো না। রাজুক এবং সিটি কর্পোরেশনের যৌথ তত্ত্বাবধানে পাইলট বেসিসে গুলশান বনানী এলাকায় সুয়ারেজ লাইনগুলো একটা জায়গায় একীভূত করে দাসির কান্দি যে আমাদের একটা প্রজেক্ট আছে শুনেছেন নাম, ওই জায়গাটা নেওয়া যায় কি না এই বিষয় নিয়ে কাজ চলছে। এটার জন্য একটা বড় ধরনের একটা বাজেটের একটা ব্যাপার আছে। এটা নিয়ে বাজেটটা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, সেটা নিয়ে পর্যালোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন পুরো শহর পরিণত হয়েছে ভাগাড়ে। তাই ভবনে সেপটিক ট্যাঙ্ক থাকা বাধ্যতামূলক করতে আইনের কঠোর প্রয়োগ আর সরকারের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। নদী, নালা, খাল, বিল কোথাও যে আমরা দেখছি ভালো পানি নাই, এর মূল কারণটাই হচ্ছে যে আমাদের পুরো শহরটা আসলে পয়ঃবর্জ্যের ভাগাড় তৈরি হয়েছে। এই ভাগাড়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, ঢাকার যে পানি দূষণ এবং পানির সাথে পরিবেশ এবং মাটি দূষণ হচ্ছে, এটা কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না। পয়ঃবর্জ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য দ্রুত সময়ের মধ্যে ট্রিটমেন্ট প্ল্যান্ট বাড়ানোর পরামর্শ দেন এই পরিকল্পনাবিদ। সেজন্য রাষ্ট্রের আইন প্রয়োগ করা দরকার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দর্শকের পর্যায়ে সীমান্ত পরিস্থিতি জানাতে চাই আপনাদেরকে। জানেন যে গতকালকে নওগাঁর পাতারি সীমান্তে সেখানে 9 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। আমরা সেই খবরের আপডেটটা জানাতে চাই। আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী সেখান থেকে যুক্ত হচ্ছেন। হারুন, যেটি খবর পেলাম যে সেই 9 জনকে ফেরত নিয়েছে আজকে ভোরে বিএসএফ, একটু আপডেট জানতে চাই আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আমরা আসলে সুনিশ্চিত করে ফেরত নিয়েছে এটি বলতে পারি না। কারণটা হচ্ছে যে বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে গতকালকে রাতের কোনো এক সময় তাদেরকে বিএসএফ সরিয়ে নিতে পারে, তারাও আসলে সুনিশ্চিত করে বলতে পারেননি, একটি সম্ভাবনার কথা তারা আসলে বলেছেন। আপনি জানেন যে গতকালকে যেহেতু এই পুষিনের ঘটনা ঘটেছিল, চেষ্টার ঘটনা ঘটেছিল এবং দিনভরই তারা এখানে ছিল, যে জায়গাটি এই মুহূর্তে ক্যামেরায় দেখাচ্ছে সেখানে। এবং বিজিবি বলছে যে গতকাল রাত 8:30টার দিকে হঠাৎই সীমান্তে যে লাইটগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায় এবং প্রায় 10:30টা পর্যন্ত বন্ধ থাকে এবং এই সময়ের মধ্যেই তারা অন্য কোথাও সরিয়ে নিতে পারে বলে বিজিবির পক্ষ থেকে আসলে বলা হয়েছে। আর এই সীমান্তগুলোতে যেহেতু মাঝে মধ্যেই এই পুষিনের মতো ঘটনা ঘটছে, পুষিন চেষ্টার ঘটনা ঘটছে, সেই দিক বিবেচনায় পুরো নওগাঁ অংশেই আসলে বিজিবির পক্ষ থেকে যে টহল আছে কিংবা তাদের যে তৎপরতা আছে সেটি আসলে বাড়ানো হয়েছে। আমরা গতকালকে রাতভরই দেখেছি বিজিবি যারা সদস্য আছেন তাদের যে তৎপরতা সেটি দেখেছি। এইখানকার স্থানীয় যারা মানুষজন আছেন তারা যেটি বলেছেন যে এই পুষিন চেষ্টা যে ঘটনাগুলো ঘটছে সেটি হবার পরে এই যে সীমান্তগুলো আছে সেগুলোতে গরম পরিস্থিতি যায় এবং সেটির ফলে তাদের প্রাত্যহিক যে কাজকর্ম সেটির মারাত্মক রকম ব্যাঘাত ঘটে, যার কারণেই
রাষ্ট্র পর্যায়ে আসলে আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায়। আপনি জানেন যে আজকেও কিন্তু বিভিন্ন জেলায় আসলে পুষ্টিনের মতো ঘটনা ঘটছে। চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিন আগে হয়েছে, নওগাঁয় এটি তৃতীয় দফায় হলো। সবকিছু মিলে এটি রাষ্ট্র পর্যায়ে যদি আসলে ঠিক করা যায় এই আলোচনা সাপেক্ষে, তাহলে বিষয়টি আসলে একটা স্থায়ী সমাধান হবে বলে তারা মনে করেন। এছাড়া বিজিবির টহল জোরদার কিংবা সাধারণ মানুষের যে তৎপরতা সেটি বাড়িয়ে যে আসলে এটি প্রতিরোধ করা সম্ভব, আসলে তেমনটা এখানে মনে হচ্ছে না। মোটামুটি এরকমটাই ছিল, অর্থাৎ যে 9 জন ছিল, কালকে থেকে জানাচ্ছিলাম যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং 3 জন শিশু ছিল। তারা আসলে রাতের কোনো এক সময় তাদেরকে বিএসএফ সরিয়ে নিয়েছে বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নওগাঁ থেকে সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। এবারে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধির খবরাখবর জানাতে চাই। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী গোলাম মাওলা সিরাজ। আমরা শুরুতে একটু আমাদের সহকর্মী বকুলের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব সেখানকার পরিস্থিতি। বকুল। লালমনিরহাট যেটা পরিমাপ 25 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানি কিন্তু নেমে গেছে। বন্যা পরিস্থিতি ছিল না যদিও বা, কিন্তু বন্যা পরিস্থিতি যথেষ্ট থেকে শুরু করে যে জায়গাগুলোতে আসলে কিছু পরিমাণ পানি উঠেছিল গতকালকে আমরা জানিয়েছিলাম, সেই পানিগুলো কিন্তু গতকালকে নেমে গেছে। এখন কিন্তু নেই, রয়েছে একদম বিশাল চর রয়েছে। চরটা কিন্তু বিশাল পরিমাণ পানি একটা গ্রহণ করে, যার কারণে উজান থেকে যে ঢলটা নেমে এসেছে সেটি কিন্তু এই বিস্তীর্ণ চরাঞ্চলে কিন্তু গ্রাস করে ফেলেছে। এবং যেহেতু এই অঞ্চলে গত 2-3 দিন ভারী বৃষ্টিপাত হয়নি, যার কারণে কিন্তু বন্যার যে প্রকোপ এবার সেটি কিন্তু দেখা যায়নি। তবে তিস্তাপাড়ের মানুষ সারাদিন, আমরা গতকালকেও ছিলাম, আজকেও আছি, তিস্তাপাড়ের মানুষজনের সাথে তারা কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন যে এই বন্যা, ভাঙ্গন, পানি ওঠানামা খেলাটা, এটি থেকে তারা স্থায়ীভাবে মুক্তি চায়, নিস্তার চায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু চায়নার সফরে রয়েছেন এবং চায়নার সাথে তিস্তা নিয়ে বিভিন্ন সময় নানান আলোচনা চলছে, আন্দোলন চলছে, এবং চায়না কিন্তু এর আগে ফিজিবিলিটি স্টাডি করেছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে, তাদের পরিকল্পনা আগ্রহের কথা জানিয়েছে। এবং আমাদের প্রধানমন্ত্রী প্রথম সফর যেহেতু মালয়েশিয়ার পর থেকে চায়না গিয়েছেন, এবং তিনি কিন্তু আমরা তথ্য পেয়েছি যে পানি সম্পদ মন্ত্রীকেও ডেকে নিয়েছেন, যার কারণে তিস্তা পারবাসী কিন্তু একটা আশা দিচ্ছে প্রধানমন্ত্রী হয়তো চায়না থেকে সেভাবে একটি তিস্তা নিয়ে খনন অথবা মহাপরিকল্পনা। জি বকুল, ধন্যবাদ। আপনি থাকুন, আমরা একটু আমাদের আরেক সহকর্মীর কাছে চলে যেতে চাই কুড়িগ্রামের পরিস্থিতি জানতে। সিরাজ, আমরা শুনছিলাম লালমনিরহাটে পানি কিছুটা কমেছে, কুড়িগ্রামে কি অবস্থা দেখছেন? কুড়িগ্রামের যে নদ নদীর পানি বাড়ছিল সেটাও ঠিক লালমনিরহাটের মতো। নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করছে, কল্লার পানি কমছে, ব্রহ্মপুত্রের পানি হচ্ছে বাড়ছে না, আবার কমছে না, একটা জায়গায় অবস্থান করছে। কিন্তু নীলকুমারের পানি প্রতিদিন 1 কেজি কমছে, তিস্তার পানি কমছে। সবকিছু মিলে এই পানি কমার ফলে এই অঞ্চলের যে বন্যার একটা সংখ্যা ছিল, সেই বন্যার যে সংখ্যাটা সেটি কিন্তু বলা যায় যে এখন পর্যন্ত একেবারে কেটে গেছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের তথ্য রয়েছে আগামী 24 ঘন্টা বা আগামী 72 ঘন্টা আবারও ভারী বৃষ্টি হতে পারে, বা উজানে যে ভারতের অংশ রয়েছে সে অঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে। আর যদি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হয় তাহলে আবারও হয়তো এই নদ নদীর পানি বাড়তে পারে। তবে আপাত দৃষ্টিতে হচ্ছে যে বন্যার যে সংখ্যা সেটি এখন করা হচ্ছে না। তবে এই পানি নামার ফলে যে বিষয়টি সৃষ্টি হয়েছে, আমরা গতকালও বলেছিলাম যে বেশ কিছু জায়গায় নদ নদীর ভাঙন দেখা দিয়েছে। সেই জায়গার অনেক মানুষই কিন্তু বিপাকে পড়েছে, বাড়িঘর ভাঙছে, রাস্তাঘাট ভাঙছে, এমনকি আবাদি জমি ভাঙছে। সেই মানুষগুলো কিন্তু কিছুটা দুর্ভোগ আমরা গতকালকে দেখেছি এবং আমরা দেখিয়েছিলাম। এর বাইরে এই যে কয়েকদিন যে পানিটা হলো, বিশেষ করে তিস্তার অববাহিকায় একেবারে যে নিচু এলাকাগুলো, সেখানকে বেশ কিছু পাট থেকে পানি উঠেছিল, বাদাম থেকে পানি উঠেছিল, সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম হচ্ছে কৃষি বিভাগের সঙ্গে। তারা যেটা বলছে যে যেসব বাদাম থেকে পানি নেমে গেছে দ্রুত সেই সব বাদাম তুলে সেগুলো শুকানোর ব্যবস্থা করতে বলছে। অন্যদিকে যে পাট এখনো কাটার উপযোগী হয়েছে সেই পাটগুলো কেটে ফেলতে বলেছে, না হলে এই পাটের শিকড় জ্বালাতে পারে, সেই জায়গাটায় পাটের কিছুটা ক্ষতি হতে পারে। তো আপাত দৃষ্টিতে যেহেতু বন্যার সংখ্যা নেই, সেহেতু নদী পাড়ের মানুষ। জি, অনেক ধন্যবাদ সিরাজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।